14 ডিসেম্বর 2025 আফ্রিকার আকাশে সেই দিনটি ছিল আর 5টা দিনের মতোই ধুলো মলিন ও নিষ্ঠুর বাস্তবতায় ভরা। কিন্তু বাংলাদেশের জন্য এই দিনটি চিরদিনের মতো দাগ কেটে দিয়েছে জাতীয় স্মৃতিতে। সুদানের দক্ষিণ কোর্ডোফান প্রদেশের কাদুগলি, যে নামটি এতদিন আমাদের কাছে ছিল একটি দূরবর্তী মানচিত্রের বিন্দু, সেই কাদুগলি হঠাৎ করেই পরিণত হল শোক, প্রশ্ন আর অজানা আশঙ্কার প্রতীকে। জাতিসংঘের ইউনিসফা শান্তিরক্ষা মিশনের অধীনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর একটি লজিস্টিক্স ঘাঁটি লক্ষ্য করে চালানো আকাশপথের হামলায় 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং আহত হন আরও অন্তত 8 জন। এই ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন হামলা নয়, এটি আধুনিক যুদ্ধের রূপান্তর, শান্তিরক্ষা মিশনের সীমাবদ্ধতা এবং সুদানের গভীরে চলমান বহুস্তরীয় সংঘাতের এক নির্মম প্রতিফলন। প্রশ্ন তাই একটাই, কেন বাংলাদেশি শান্তিরক্ষীরা শহীদ হলেন এবং সুদানের মাটিতে এমন কি আছে যার জন্য এই সংঘাত থামছে না? প্রাথমিকভাবে জানা যায়, হামলাটি ঘটে দক্ষিণ কোর্ডোফান রাজ্যের কাদুগলি লজিস্টিক্স বেস এলাকায়, যা আবিয়েই সীমান্ত অঞ্চলের খুব কাছাকাছি। কাদুগলি দক্ষিণ কোর্ডোফানের প্রাদেশিক রাজধানী এবং দীর্ঘদিন ধরেই এটি সুদানের সেনাবাহিনী SAF এবং আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর মধ্যকার একটি সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে ওই সময় এলাকায় দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ চলছিল এবং জাতিসংঘের শান্তিরক্ষীরা কার্যত একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রের মাঝখানে অবস্থান করছিলেন। সুদান সরকার এবং সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয় যে এই হামলায় ব্যবহার করা হয়েছিল FPV বা কৌশলগত ড্রোন, যা সাধারণ নজরদারি ড্রোনের চেয়ে অনেক বেশি নিখুঁত ও বিধ্বংসী। এই ধরনের ড্রোন সাধারণত বিস্ফোরক বহনে সক্ষম এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যবহৃত হয়। হামলায় জ্বালানি ডিপো ও ব্যারাক ক্ষতিগ্রস্ত হয়, ফলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘাঁটিতে। এই হামলার জন্য আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি কোনো পক্ষ, তবে সুদানের সেনাবাহিনী ও কিছু আন্তর্জাতিক বিশ্লেষক সন্দেহ প্রকাশ করেছেন যে এতে র্যাপিড সাপোর্ট ফোর্সেস জড়িত থাকতে পারে। RSF এই অভিযোগ অস্বীকার করেছে। বাস্তবতা হল, সুদানের বর্তমান পরিস্থিতিতে তথ্য যাচাই অত্যন্ত কঠিন, কারণ যুদ্ধক্ষেত্রে প্রচারযুদ্ধ ও বিভ্রান্তি একটি স্বাভাবিক কৌশলে পরিণত হয়েছে। তবে একটি বিষয় অস্বীকার করার উপায় নেই, বাংলাদেশি শান্তিরক্ষীরা সরাসরি কোনো যুদ্ধরত পক্ষ ছিলেন না। তারা সেখানে ছিলেন জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও স্থিতিশীলতা রক্ষার জন্য। তবুও তারা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন, কারণ আধুনিক যুদ্ধে এখন আর নিরপেক্ষ এলাকা বলে কিছু থাকে না। এখানে প্রশ্ন আসে, কেন কাদুগলি ও আবিয়েই অঞ্চল এত গুরুত্বপূর্ণ? এর উত্তর লুকিয়ে আছে সম্পদের ভূগোলের ভেতরে। আবিয়েই অঞ্চল দীর্ঘদিন ধরেই সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে বিরোধপূর্ণ এলাকা। এই অঞ্চল শুধু রাজনৈতিকভাবেই নয়, অর্থনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে বিপুল তেল মজুদ, যা সুদান ও দক্ষিণ সুদানের অর্থনীতির জন্য জীবনরেখার মতো। এই অঞ্চলে সোনা, তামা এবং অন্যান্য দুষ্প্রাপ্য খনিজের সম্ভাবনাও রয়েছে। 2023 সালে শুরু হওয়া সুদানের গৃহযুদ্ধ মূলত ক্ষমতার দ্বন্দ্ব থেকে জন্ম নিয়েছে, এমনটাই মনে করেন বিশ্লেষকেরা। একদিকে রয়েছে সুদানের প্রথাগত সেনাবাহিনী SAF, অন্যদিকে রয়েছে RSF, যারা ধীরে ধীরে একটি সমান্তরাল সামরিক শক্তিতে পরিণত হয়েছে। এই দুই শক্তির পেছনে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন স্বার্থ জড়িত, একথা অস্বীকার করা কঠিন। কিছু আন্তর্জাতিক বিশ্লেষণে দাবি করা হয় যে RSF বিভিন্ন আঞ্চলিক শক্তির কাছ থেকে পরোক্ষ সাহায্য পাচ্ছে, বিশেষ করে অর্থ ও অস্ত্রের ক্ষেত্রে। অন্যদিকে সুদানের সেনাবাহিনীও আঞ্চলিক মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে। এই দ্বন্দ্বে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও ঝুঁকিতে পড়ছে শান্তিরক্ষীরাও। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বের অন্যতম শীর্ষ অবদানকারী দেশ। বাংলাদেশের শান্তিরক্ষীরা দীর্ঘদিন ধরেই পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিরপেক্ষতার জন্য আন্তর্জাতিকভাবে সম্মানিত। কিন্তু সমস্যা হল, শান্তিরক্ষা মিশনের ম্যান্ডেট মূলত কম তীব্রতার সংঘাতের জন্য তৈরি। সেখানে ড্রোন, গাইডেড মিসাইল ও আধুনিক প্রযুক্তি নির্ভর যুদ্ধ মোকাবিলার জন্য প্রয়োজনীয় আকাশ প্রতিরক্ষা বা অ্যান্টি ড্রোন ব্যবস্থা সাধারণত অন্তর্ভুক্ত থাকে না। কাদুগলির ঘটনায় এই সীমাবদ্ধতাই নির্মমভাবে প্রকাশ পেয়েছে। শান্তিরক্ষীদের হাতে ছিল হালকা অস্ত্র ও সাঁজোয়া যান,
যা আত্মরক্ষার জন্য যথেষ্ট হলেও আকাশপথ থেকে আসা নিখুঁত আঘাত প্রতিহত করার জন্য নয়। এটি কোনো বাহিনীর ব্যর্থতা নয়, বরং পুরো শান্তিরক্ষা কাঠামোর একটি কাঠামোগত দুর্বলতা। এখানেই উঠে আসে আরেকটি বড় প্রশ্ন, বিশ্ব শক্তিগুলো কেন সুদানের বিষয়ে এত নীরব? কেন এখানে বড় ধরনের আন্তর্জাতিক হস্তক্ষেপ দেখা যাচ্ছে না? এর উত্তর ভূ রাজনীতির কঠিন বাস্তবতায়। বৈশ্বিক রাজনীতিতে প্রতিটি সংকটের গুরুত্ব সমান নয়। অনেক ক্ষেত্রে হস্তক্ষেপ নির্ভর করে সরাসরি স্বৈরাজিক স্বার্থ, ট্রেড রুট বা মিত্র রাষ্ট্রের নিরাপত্তার ওপর। সুদানের মানবিক সংকট ভয়াবহ, কিন্তু এটি অনেক শক্তিধর দেশের জন্য এখনও অগ্রাধিকার তালিকার শীর্ষে নেই, এমনটাই বিশ্লেষকদের অভিমত। এই নীরবতার মাঝেই বাংলাদেশের ৬ জন শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন। তারা কোনো যুদ্ধ জয়ের জন্য নয়, বরং শান্তি রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগ আমাদের সামনে একটি কঠিন বাস্তবতা তুলে ধরে। আধুনিক যুদ্ধের যুগে শান্তিরক্ষা আগের মতো নিরাপদ নেই। এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য প্রশ্নটি শুধু শোকের নয়, নৈতিকও। ভবিষ্যতে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের ক্ষেত্রে কী ধরনের সুরক্ষা, কী ধরনের ম্যান্ডেট এবং কী ধরনের প্রযুক্তিগত প্রস্তুতি প্রয়োজন, এই আলোচনা এখন অনিবার্য। একই সঙ্গে জাতিসংঘের ওপরও দায়িত্ব বর্তায়, যেন তারা শান্তিরক্ষীদের নিরাপত্তাকে কাগজি প্রতিশ্রুতির বাইরে এনে বাস্তব সুরক্ষায় রূপ দেয়। সুদানের মাটিতে মিশে যাওয়া বাংলাদেশি সেনাদের রক্ত আমাদের মনে করিয়ে দেয় যে বিশ্ব রাজনীতিতে নৈতিকতার চেয়ে স্বার্থ অনেক সময় বড় হয়ে ওঠে। তেল, সোনা ও ভূ-স্বৈরাজিক অবস্থান মানুষের জীবনের চেয়েও মূল্যবান হয়ে ওঠে কিছু শক্তির কাছে। এই সত্য অস্বস্তিকর, কিন্তু উপেক্ষা করার সুযোগ নেই। বাংলাদেশ কোনো পক্ষের নয়, কিন্তু বৈশ্বিক শান্তির অংশীদার হিসেবে আমাদের দায়িত্ব পালনের মূল্য আমরা রক্ত দিয়ে দিচ্ছি। এই আত্মত্যাগ যেন শুধু পরিসংখ্যানে সীমাবদ্ধ না থাকে, এটাই এখন সবচেয়ে বড় প্রত্যাশা।